মাঝখানে কয়েকদিন বৃষ্টি হওয়ায় ফুল গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। শুধু ফুল গাছ বলছি কেন, সব গাছই প্রাণ ফিরে পেয়েছে। আর দেখো বৃষ্টি হওয়ার পর কত সুন্দর ফুল ফুটেছে। বৃষ্টি হওয়ার আগে কিন্তু এত সুন্দর ফুল কখনোই ফোটেনি। বৃষ্টি হয়ে যাওয়ায় গাছগুলো একটু তাজা হয়ে খুব সুন্দর কিন্তু ফুল দিচ্ছে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ব্রাশ ট্রাশ করে একদম মুখটুক ধুয়ে নিয়েছি। ধুয়ে ফ্রেশ হয়ে সোজা এ ঘরে চলে এসেছি। এ ঘরে এসে এই সকালবেলার দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো সে কারণেই দেখো এখন কিন্তু আমি হাউস কোটটা পরে নিচ্ছি। হাউস কোটটা পরে তারপর একদম বাইরে বেরোবো, প্রতিদিনের মতো কাজে লেগে পড়বো। আর এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটা ওই সকাল 5টা মতন। আজ একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, 4:30টায় আর ঘুম থেকে উঠিনি। তো যাই হোক, ঘুম থেকে উঠে তোমরা তো দেখলে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরটা একদম ঝাড়ু দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর এখন আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো উঠোনটাকে ঝাড়ু দিতে দিতে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো সোমবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা। সকাল 5টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। আজকেই কিন্তু মেয়ের লাস্ট পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে। আজকে মার্চ মাসের 9 তারিখ, আজকেই লাস্ট পরীক্ষা, তারপর 14 তারিখে রেজাল্ট। আজকেই পরীক্ষা হয়ে স্কুল বন্ধ হবে, তাই মেয়ে খুব খুশি। এখনও ঘুমোচ্ছে, আমি আর ডাকছি না, 7টা বাজুক তারপর ওকে ডেকে দেবো। তো যাই হোক, সুন্দর করে উঠোনটা ঝাড়ু ঠাড়ু দেওয়া কমপ্লিট করে হাত পা ধুয়ে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু আমি দেখো চা বানিয়ে নিলাম। আর 2 কাপ চা বানিয়েছি, কারণ ওই যে কর্তামশাই আছে, উনিও সকালবেলাটায় চা খান, সে কারণে 2 কাপ মতো চা বানিয়েছি। তবে উনি কিন্তু চা এখন খাবেন না, ওনার চাটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর আমার চাটা আমি কাপে নিয়ে নেব, আর ওনার চাটা গ্লাসে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো আমার চাটা নিয়ে সোজা চলে এসেছি এ ঘরে এসে চা খাওয়ার আগে দেখো আমি জল খেয়ে নিয়েছি। সকালবেলায় মুখ ধোয়ার পর জল খেয়েছি, তারপরেও কেন জানি না চা খাওয়ার আগে একটু জল না খেলে ভালো লাগে না, তাই চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিলাম। তারপর ওই যে প্রতিদিনের রুটিন মুড়ি দিয়ে চা খাওয়া, বয়াম থেকে মুড়ি বের করে কাপে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে চায়ের কাপ নিয়ে সোজা চলে এসেছি এই দিকটায়। আর একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলায় মেয়ে পরীক্ষা দিতে যাবে, কি খেয়ে যাবে, তাই একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি চাটা নামিয়ে। তো ওইদিকে ভাতটা হতে থাকুক, ভাতটা হতে তো অনেকটাই সময় লাগবে জানো তো। হিটারে ভাত হতে 40 থেকে 45 মিনিট সময় লাগে, এরও বেশি সময় লাগে, মানে 40 মিনিটের কম কোনো দিনও লাগে না। তারপর চারিদিকটা একটু হেঁটে হেঁটে দেখছি, আসলে কেউই এখনও সেরকমভাবে ঘুম থেকে ওঠেনি, ওই কাজের চাপ সেরকম একটা নেই, সে কারণেই। তো ওই দিকটা একটু হেঁটে আসলাম। আর চারিদিকে আকাশের পরিস্থিতিটা দেখো, গোটা শীতকাল চলে গেল, কুয়াশা মনে হচ্ছিল না। এখন পাহাড়গুলো যেভাবে ঢেকে আছে না, মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছে, জানো তো। ওই দেখো চারিদিকের পাহাড়গুলো কিন্তু একদমই দেখা যাচ্ছে না, দেখেছো, একদম কুয়াশাচ্ছন্নভাবে ঢেকে আছে। জানি না এগুলো কুয়াশা না মেঘ, মানে মনে হচ্ছে কুয়াশা, কিন্তু কুয়াশা নয়। এখানে আসার পর আমরা কুয়াশা কোনোদিনও দেখিনি, জানো তো। তো যাই হোক, চাটা খাওয়া কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে মেয়েকে একটুখানি সিদ্ধ ভাত খাইয়ে রেডি সেডি করিয়ে একদম স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। আর কর্তামশাইও একটুখানি সিদ্ধ ভাত খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। এখন বেলা কিন্তু প্রায় 8:30 মতন বাজে। এখন আমি আবারও কিন্তু কাজে লেগে পড়েছি। ওই যে বিছানাটা গোছাতে হবে, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো ব্ল্যাঙ্কেটটা ধোয়ার পর কি সুন্দর পরিষ্কার হয়েছে। আসলে কি বলতো, চকচকে জিনিস না একটুখানি নোংরা হলে পরে বোঝা যায়। তো আমি হয়তো আরও 2-1 দিন পরে কাচতাম এই জলের অভাবের জন্য, কিন্তু কর্তামশাই গালি দেওয়াতে সেদিনকে কেচে দিয়েছে, জানো তো। কারণ উনি না একদম নোংরা টোংরার মধ্যে শুতে পারেন না। আর জল নেই বলে আমিও পারি না, কিন্তু কিছু করার নেই, জল নেই বলে কাচাকুচি করা হচ্ছিল না। সেদিনকে জল নেই, তবুও
মানে প্রচণ্ড হারে আমাকে গালি দিয়েছে, সে কারণেই কিন্তু সেদিনকে জল নেই, তবুও কাকার ওখান থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে না, ও লোকের ওখানে যেতে না ভালো লাগে না। আসলে কি বলতো, হয়তো মুখের ওপর বলবে না, কোনো দিন বলতে পারে, যেদিন বলবে সেদিন হয়তো খারাপ লাগবে, সে কারণেই আমি যাই না। কিন্তু সেদিন কর্তামশায়ের চাপে পড়ে গেছি, আর মাঝে মধ্যে তো খাওয়ার জল আমাদের আনতেই হয়, তাই কাচাকুচির ঝামেলাটা আর ওনার ওখানে করি না, জানো তো। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপর এখন একটুখানি জানালাটা খুলে দিচ্ছি, কারণ একটুখানি রোদ রোদ ভাব উঠেছে, তো জানালাটা খুলে দিলে না হাওয়া বাতাস ঢুকে ঘরটা বেশ ফ্রেশ হয়ে যায়। তো বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আর আজ যেহেতু সোমবার, সে কারণেই কিন্তু নিরামিষ রান্না করব। তাই ভাত করে নিয়েছি, আগের একটুখানি ভাত ছিল সেটা আজার করে রেখে ভাতটা করে নিয়েছি। করে নিয়ে এখন কিন্তু আমি ডাল বানাবো, আর আজ বানাচ্ছি মুগ ডাল। কারণ ওই যে সোমবার, মাঝে মধ্যে নিরামিষটা জানো তো ভেঙে যায়, কিন্তু কিছু করার নাই, যতটা সম্ভব চেষ্টা করি নিরামিষটা টিকিয়ে রাখার। কারণ সামনেই মন্দির আছে, মন্দিরের সামনে আমিষ খেতে না একদমই ভালো লাগে না, সে কারণেই সবসময় চেষ্টা করি সোমবারটা নিরামিষ খাওয়া। তো মুগ ডালটা করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এখন ভাবছি বেগুন ভাজাটা করব। তো বেগুন ভাজা করার পর না অনেকটা তেল কড়াইতে রয়ে যায়, আর একদম কম তেল দিয়ে বেগুন ভাজা করা যায় না, সে কারণেই মানে ডালটা সোমবার দেওয়ার আগে আমি বেগুনটা ভেজে নিলাম। আর খুব বেশি পরিমাণে বেগুন হয়নি, দেখো 4 টুকরা বেগুন হয়েছে। বেগুনটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ডালটা ফোড়ন দেবো, আর ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা 5 ফোড়ন, আদা আর হচ্ছে তেজপাতা, এগুলো দিয়েই ডালটা ফোড়ন দিচ্ছি। আর ডালে দিয়ে দিয়েছিলাম আলু টমেটো দিয়ে সুন্দর করে মুগ ডালটা করলাম। তো যাই হোক, আজকের মেনুতে এই পর্যন্তই, রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর সকালবেলা যে স্নান করেছিলাম না, কাপড়গুলো আর কাচিনি, ভাবছি যে সার্ফ টাপ দিয়ে ভালো করে কাচবো, তাই জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দেখো আমি কিন্তু সার্ফ দিয়ে আরও কয়েকটা কাচাকুচি ছিল সেগুলো একসঙ্গে সার্ফ দিয়ে ভিজিয়ে দিচ্ছি। কারণ কি বলতো, ওই সার্ফ দিয়ে কাচবো বলেই সকাল সকাল কাচিনি। সকাল সকাল জলটা না প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সে কারণে রেখে দিয়েছিলাম। তারপর ভিজিয়ে ঘরের ভিতর সুন্দর করে কেচে কুচে নিয়ে এসেছি। আসলে এই জায়গাটা তো কাচলেও হয়, কিন্তু ঘরের ভিতর যেহেতু ভিজিয়েছি তাই বাথরুমের মধ্যে বসে কেচেছি। এখন এখানটায় নিয়ে এসেছি ধুতে। আর সিনটেক্সে দেখো জল নেই, একদম নিচে পড়ে গেছে। জলটা তুলতে গিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট মানে হলেও কিছু করার নেই, ওভাবেই জলটা তুলে তুলে আমি কিন্তু কাপড়গুলো ধুয়ে নেব। আর দেখো কাপড়গুলোকে আগে সার্ফের জল টলগুলো যে কেচেছি যে সুন্দর করে চিপে নিচ্ছে, তাহলে না জলটা মানে বেশ কম পরিমাণে লাগে। সাধারণত এভাবেই বুদ্ধি করে কাপড় কাচে, যেহেতু অল্প জলে কাজ করতে হয়। এবার যদি ওই সার্ফের জল শুদ্ধ আমি চুবিয়ে দিই না, তাহলে বেশ ফেনা বেরোবে, আরও একবার আমাকে ধুতে হবে, সে কারণে চিপে নিলাম। চিপে নিয়ে সার্ফের জল টলগুলো সব চলে গেল। এখন ধুলে পরে মানে কম জলেই সুন্দর করে ধোয়া হয়ে যাবে, সে কারণেই কিন্তু ওভাবে চিপে নিলাম। এখন দেখো কাপড়গুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর সিনটেক্সে জল নেই, সাথে যে বালতিগুলো আছে সেগুলো একদম খালি পড়ে আছে। আর যেন তেন প্রকারে জানো তো জল নিতেই হবে, আর জল না নিলে আর চলা যাবে না। ঘরের ড্রাম ট্রাম সব কিছু কিন্তু খালি হয়ে আছে, জানো তো। আসলে ওই যে 2-3 দিন থেকে জল নেওয়া হচ্ছে না, মানে একজন নিতে নিতেই জলটা চলে যাচ্ছে, সে কারণেই। তো সুন্দর করে ধোয়া কাচা কমপ্লিট করে নিয়ে চলে এসেছে এদিকটায় মেলে দিকে। আর দেখো চারিদিকের পরিবেশটা দেখেছো, দেখে বুঝতেই পারছো আকাশটা কিরম মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে। একদমই রোদ ওঠে নাই, চারিদিকের পরিবেশটা দেখে তাই মনে হচ্ছে, তবে বৃষ্টি কিন্তু আসেনি। তারপর দেখো টুকুরি আর সেনি নিয়ে আমি চলে এলাম আমার বাগানে। ওই যে কষ্ট করে আলু লাগিয়েছিলাম, সেই আলুগুলো গাছগুলো মরে গেছে। ভাবছি যে না, এগুলো আর ফেলে রেখে লাভ নেই, আলু হলে হোক না হলে নাই, একটুখানি মানে করে দেখি যে হয়েছে কি হয়নি। তাই টুকরিটাও নিয়ে এসেছি, যদি 2-1টা আলু পাওয়া যায়। কে আর আশা ছাড়ে, তাই না? সবাই তো আশায় বসে থাকে, আশাই মানুষের ভরসা, সে কারণে আশা তো করতেই হবে। তো যাই হোক, আমার আশা কখনো বিফলে যায়নি, কষ্ট কখনো বিফলে যায়নি। কারণ এত কষ্ট করে মানে আলু গাছগুলো লাগিয়েছি, আর এত হারে কষ্ট করে জল দিয়েছি, তো কষ্টের ফল কখনো বৃথা যায়নি। কষ্টের ফল পেয়েছি, যতটুকুই আলু হোক হয়েছে। একদমই আলু গাছগুলো আমাকে নিরাশ করেনি, জানো তো। তারপর সবগুলো আলু তুলে মিলিয়ে মিশিয়ে দেখি যে 1-1.5 কেজি মতন আলু বেরিয়েছে। আর দেখে আমার মনটা এতটাই খুশি হয়েছে কি বলবো। যখন আলু গাছগুলো গেড়েছিলাম, সকলেই বলছে এখানে আলু টালু কোনো কিছু হবে না, বেকার বেকার পরিশ্রম করছে, কোনো কিছুই তো পাবে না, শুধুমাত্র এই মানে পরিশ্রমটাই সার হবে, আলু একদমই নাকি হয় না। কিন্তু না, জানো তো, মানে সকলের কথা মিথ্যে করে দিয়ে আমার কষ্টের ফল কিন্তু আমি পেয়েছি। আর আজকে হাতে নাতে প্রমাণ পেলাম যে কষ্টের ফল কখনো বৃথা যায় না। মন থেকে কষ্ট করে যদি কোনো কিছু করা যায় না, তাহলে তার ফল অবশ্যই পাওয়া যায়। তারপর আলুগুলো সব তুলে নিয়েছি, কিন্তু পেঁয়াজ গাছগুলো এখনো হয়নি।
ভাবছি যে পেঁয়াজ গাছগুলো কেন তুলে নেব, এগুলোকে সুন্দর করে একটু মাটিটা কুপিয়ে টুপিয়ে সুন্দর করে মানে মাটি চাপা দিয়ে দিই, তাহলে আর কয়েকদিন যাক, পেঁয়াজ হোক হোক না হোক না, এই পেঁয়াজগুলি তো বেরোবে তাই না বলো, সে কারণে রাখলাম। আর পাশের কাকা দেখতে এসছে আমার কতগুলো আলু বেরিয়েছে, দেখো বেশ ভালোই কিন্তু আলু বেরিয়েছে। তারপর আলু টালুগুলো রেখে এখন তো স্নান ধান করতে হবে, তাই জলের পাইপটা লাগাতে এসেছি, জলটাও নিতে হবে। আর তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। আবারও জল লাগাতে